নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এক কথায় বলা যায়, আজকের মার্কেটে বিনিয়োগকারীরা যেটা দেখলেন সেটা হচ্ছে চরম ভোলাটিলিটি। মানুষ যারা সকালবেলা মার্কেট খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলেন যে নিফটি 300 পয়েন্টের ওপর র্যালি করছে এবং সেন্সেক্স প্রায় মোটামুটি 800-900 পয়েন্টের ওপর র্যালি করে গেল, সেখান থেকে দিনের শেষে সেন্সেক্স এবং নিফটি দুটোই নেগেটিভে বন্ধ হলো। এবং সবচেয়ে যেটা চিন্তার ব্যাপার দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে নিফটি একটা যে সাইকোলজিক্যাল সাপোর্ট থাকে সেই 24,000, সেই 24,000ও কিন্তু আজকে নিফটি ধরে রাখতে পারেনি। সেন্সেক্স বন্ধ হয়েছে 78,599 পয়েন্টের আশেপাশে। অর্থাৎ গতকাল যেটা ঘটেছিল, গতকাল যে আমরা নিফটি এবং সেন্সেক্সে যে প্রায় 2.5% ওপর কারেকশন দেখেছিলাম, তার ডেফিনেটলি পেছনে কারণ ছিল জাপানিজ বাজারে নিক্কেই 225-এর 12%-এর ওপর পতন, এবং সেটা হচ্ছে ক্যারি ট্রেডের, তার পেছনে মেজর যেটা কারণ হিসেবে ধরা হচ্ছিল যে জাপানিজ ক্যারি ট্রেডের জন্যেই এই ধরনের দুর্যোগ ঘটেছে। অর্থাৎ জাপানিজ মার্কেটে এতদিন ছিল 0% ইন্টারেস্ট রেট আবহাওয়া, যেখানে বিদেশি মানুষজন বা বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশনস তারা জাপানিজ ব্যাংকগুলোর কাছ থেকে অত্যন্ত কম তারা যেটাকে বলে ইন্টারেস্ট রেটে টাকা ধার করতেন এবং সেটা বিদেশে গিয়ে বিভিন্ন সেগুলো অ্যাসেট ক্লাসে তারা বিনিয়োগ করতেন। কিন্তু যেটা দাঁড়িয়েছে, ব্যাংক অফ জাপান যে মুহূর্তে তারা ইন্টারেস্ট রেট হাইক করেছে, একটা লিটারালি একটা যেটাকে বলে তাসের ঘরের মতন ভেঙে পড়েছে নিক্কেই 225, এবং যারা অলরেডি এই সমস্ত জাপানিজ ব্যাংক থেকে বা জাপানিজ ইকোনমি থেকে টাকা ধার করেছিলেন, তারা কিন্তু যে কোনোই হোক তড়ি ঘড়ি করে তাদের হাতে যেটা টাকা ছিল, মানে যে টাকাটা তারা ধার করেছেন এবং যেসব অ্যাসেটে বিনিয়োগ করেছিলেন, সেসব অ্যাসেট বিক্রি করে দিয়ে তারা এতে ইনভেস্ট করার কথা, তারা টাকা ফেরত দেওয়ার তোড়জোড় করা শুরু করলেন। কিন্তু আজকে যেটা ঘটলো সেটা হচ্ছে, কালকের ফেডারেল ব্যাংকের আশ্বস্ত করার পর, ফেডারেল ব্যাংকের কর্মকর্তারা যখন আশ্বস্ত করলেন, মার্কেটে কিছুটা আশ্বস্ত হলো, ডাউ জোন্স ফিউচার্স কিছুটা পজিটিভে ঢুকলো। তবে আজকের সকালবেলা সেই ইঙ্গিত নিয়ে জাপানিজ মার্কেট অবশ্যই আবার প্রায় 8-9% সেটা রিবাউন্ড করলো। তবে একটা জিনিস ডেফিনেটলি মাথায় রাখতে হবে, যে একটা মার্কেটে একদিন 12% যখন নিচে নামে তখন ধরা হয় যে এবার বোধহয়, এবং দুদিনে যদি 20% ঢুকে মানে নিচে নেমে যায় ইন্ডেক্স, খুব স্বাভাবিকভাবে সেটা তখন বলা হয় যে সেই মার্কেট বিয়ার টেরিটরিতে ঢুকে গেছে। ইউজুয়ালি যে কোনো মার্কেটে 20%-এর উপর কারেকশন যখনই আসে তখন টেকনিক্যালি সেটাকে বেয়ার মার্কেট ধরা হয়। অবাক করে দেওয়ার মতন ঘটনা যে নিক্কেই আজকের যেভাবে রিবাউন্ড করলো, অর্থাৎ প্রায় 8-9%-এর মধ্যে রিবাউন্ড করলো, তাতে কিন্তু বেয়ারিশ মার্কেটে ছিটে ফোঁটা অবধি ছিল না। একসময় তো আপার সার্কিট 10%-এর ওপর লেগে গেছিল, কিন্তু সামান্য কিছুটা কারেকশন হয়েও জাপানিজ মার্কেট যেভাবে রিবাউন্ড করলো, তাতে এটা বোঝা যাচ্ছে যে হতে পারে, এটা এরকম কখনো কেউ গ্যারেন্টি বলতে পারে না, কিন্তু হতে পারে হয়তো সাময়িক ঝটকা জাপানিজ মার্কেট সামলে নেওয়ার চেষ্টা করছে। তবে অতটা কিন্তু ভাগ্যবান ছিল না গত বাকি সমস্ত মার্কেটগুলো। তাইওয়ান এবং কসপি কালকের আপনারা খেয়াল করে দেবেন গতকাল যে সেগুলো 9%-এর ওপর কারেকশন হয়েছিল, কিন্তু সেইগুলো আজকে ডেফিনেটলি 3%-এর ওপর বন্ধ হয়েছে বটে, কিন্তু আগের দিনের লসটা অবশ্যই মেক আপ করতে পারেনি। তার মানে এটা দ্বারায় ডেফিনেটলি একটা পজিটিভ মনোভাব এশীয় মার্কেটগুলোর মধ্যে ঢুকেছিল বটে, কিন্তু মানুষ এতটাও কনভিন্স নন, যার ফলে তারা নতুন করে স্টক কেনার জন্য লিটারালি লাফিয়ে পড়বে। এবার আমরা চলে আসি ভারতীয় শেয়ার বাজার নিয়ে, যেটা অবশ্যই আমাদের চিন্তার কারণ এবং যেটা নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ রয়েছে। আজকের নিফটি বলুন 300 পয়েন্টের উপর র্যালি করার সত্ত্বেও সে আজকে নেগেটিভে বন্ধ হচ্ছে, বা সেন্সেক্স প্রায় 800 পয়েন্টের উপর র্যালি করে শেষ পর্যন্ত 1200 পয়েন্ট লিটারালি ফ্রম দ্য টপ নিচে বন্ধ হচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে ভারতীয় শেয়ার বাজার এই মুহূর্তে অন্যান্য দেশের রিকভারিকে খুব একটা যে বিশ্বাস করছেন তা নয়। অর্থাৎ
মানুষ বা বিনিয়োগকারী বা ট্রেডার যারাই বলুন না কেন, তারা এখনো অবধি তাদের মনের মধ্যে এই ধারণা থাকলেও থাকতে পারে যে আরও হয়তো কিছু কারেকশন থাকার সম্ভাবনা রয়েছে। এটা কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট দিচ্ছি না, এটা ইন গুড ফেথ বলছি যে এরকম আমার আপনার হয়তো এরকম মনে হতে পারে, কারণ আমরা কনভিন্সড হয়তো হচ্ছি না যে এরপরে আর কারেকশন হবে না। কারণ মার্কেট কালকেরই বলেছিলাম যে মার্কেট হয় রিবাউন্ড করতে পারে, মার্কেট হয়তো ওভারসোল্ড জোনে থাকতে পারে, সেখানে হয়তো যেটাকে বলে রিলিফ র্যালি হতে পারে বা শর্ট কামিং হতে পারে, সেটাই বাস্তবিকভাবে আমরা সকালবেলা ডেফিনেটলি দেখে নিয়েছি। কিন্তু তারপর কিন্তু একটা সাস্টেইন যেটাকে বলে আবার রিনিউড কারেকশন হয়েছে ভারতীয় শেয়ার বাজারে। মানুষজন আবার নতুন করে হতে পারে তারা শর্ট করেছেন। আজকের রাতের পুট কল রেশিও দেখলে এটা অবশ্যই বোঝা যাবে। তবে এখন যেটা ব্যাপার দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখুন যে সেই সব স্টকসগুলোতে কিন্তু কারেকশনস আসছে যারা গত কয়েক মাসে দুর্দান্ত র্যালি করেছে, এবং সেই স্টকসগুলোই কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি সেখানে বিনিয়োগকারীদের নজর বা ট্রেডার্সদের নজর বেশি পড়ছে। তবে এছাড়া এটা গেল তো কেবল যেগুলো আমরা বলবো যে আমেরিকাতে রিসেশন নিয়ে যে চিন্তা, জাপানের যেটাকে বলে ক্যারি ট্রেড নিয়ে চিন্তা, এই সমস্ত চিন্তাগুলো তো অবশ্যই মানুষ দেখে নিয়েছে গত কয়েকদিন ধরে। নতুন একটি সমস্যা বা সংকটের দেখা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। এই মুহূর্তে শ্রীমতী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে ভারতবর্ষে চলে এসছেন, ফলে যেটা দাঁড়িয়েছে বাংলাদেশে এই মুহূর্তে কোনো স্টেবল গভর্নমেন্ট নেই, এবং তার প্রভাব ডেফিনেটলি পড়েছে ভারতীয় কিছু কোম্পানির ওপর। কেন পড়েছে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। এবং বাংলাদেশে এটা বুঝতে হবে প্রচুর ভারতীয় কোম্পানি তারা ব্যবসা করে থাকেন, তাদের নিজস্ব পণ্য বিক্রি হয়। এর মধ্যে ডেফিনেটলি আদানি গ্রুপের নিজস্ব পাওয়ার প্রজেক্টস রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়ার প্রজেক্টস চালু রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা মার খেয়েছে আজকে সেটা কিন্তু সমস্ত মেজর এফএমসিজি প্রোডাক্টস, বিশেষ করে ভারতবর্ষের সেসব এফএমসিজি মানে কোম্পানিজগুলো যারা বাংলাদেশে কিন্তু নিজেদের পণ্য বিক্রি করে। আসুন দেখে নিই আজকের কোন কোন কোম্পানিজগুলো এর ফলে বাংলাদেশের এই যে টার্মোয়েল চলছে, এই যে অশান্তি চলছে, তার ফলে কোন কোন কোম্পানিজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এইটা এরকম নয় যে এই কোম্পানিজগুলো শ্রীমতী হাসিনা পদত্যাগ করার পর তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অলরেডি যখন কারফিউ চালু হয়ে গেছিল তখন থেকে কিন্তু তাদের ব্যবসা মার খাচ্ছিল, এবং এই কোম্পানিজগুলো যেটা দাঁড়িয়েছে তাদের কিন্তু সেটারই প্রতিফলন ঘটেছে তাদের কিন্তু বিভিন্ন শেয়ার প্রাইসেসের ওপর। এবার জেনে নেওয়া যাক যে ম্যারিকো ইন্ডাস্ট্রিজ, সেই ম্যারিকো ইন্ডাস্ট্রিজের মোট তাদের যে পণ্য বিক্রি হয় তার টোটাল বিশ্বজুড়ে তার টোটাল 43% কিন্তু পণ্য বিক্রি হয় বাংলাদেশে। এছাড়া আর কারা কারা প্রোডাক্টস বিক্রি করে অলরেডি আদানি গ্রুপের নাম বলেছি। এছাড়া রয়েছে ডাবর, তারা নিজেদের প্রোডাক্টস বিক্রি করে। তারপর জুবিল্যান্ট ফুডস, তাদের মোটামুটি 28টা তাদের আউটলেটস রয়েছে। এগুলো সমস্ত আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়েছি, বিভিন্ন ওয়েব পেজেস বা সংবাদপত্রের কাছ থেকে নিয়েছি, যে নামগুলো করছি এবং তাদের সম্বন্ধে ডেফিনেট যে ইনফরমেশনগুলো এগুলো আমি কেবলমাত্র কম্পাইল করেছি, আমার নিজস্ব তথ্য নয়। এইবার যেটা দাঁড়াচ্ছে যেটা বললাম, জুবিলেন্ট ইন্ডাস্ট্রিজের 28টা ফুড আউটলেট রয়েছে সেখানে, সেটা হচ্ছে বাংলাদেশে ট্রেন্ড, যেটা টাটা প্রোডাক্ট, সেই ট্রেন্ডের তাদের আউটলেট রয়েছে বাংলাদেশে। এছাড়া অবশ্যই অন্যান্য জিসিপিএল থেকে শুরু করে অন্যান্য কোম্পানিজগুলো কিন্তু তাদেরও কিন্তু প্রোডাক্টস যেটাকে বলা যায় সেটা কিন্তু বাংলাদেশে বিক্রি হয়। এইবার আরেকটা পয়েন্ট আমার যেটা বলার প্রয়োজন রয়েছে সেটা দেখুন, যে বাংলাদেশের ডেফিনেটলি ভারতীয় পণ্যে বা ভারতীয় যে পণ্য রয়েছে, যে কোম্পানিজগুলো যেগুলো বিক্রি করছিল সেগুলো কারফিউ হওয়ার ফলে, একটা প্রলং কারফিউ হওয়ার ফলে তাদের প্রোডাক্ট বা তাদের পণ্য বিক্রি ডেফিনেটলি হয়নি। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এতে বাংলাদেশেরও সমূহ ক্ষতি হয়েছে, এবং তাদের যে মেজর যেটা তারা এক্সপোর্টস করে থাকেন সেটা হচ্ছে টেক্সটাইলস, এবং বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম ওয়ান অফ দ্য লার্জেস্ট
টেক্সটাইল এক্সপোর্টিং কান্ট্রি বলা যেতে পারে, তাদের বিশাল মার্কেট শেয়ার রয়েছে গোটা বিশ্ব জুড়ে। আরেকটা ডেফিনেটলি কোম্পানি, আরেকটা যেটা রয়েছে সেটা অবশ্যই হচ্ছে ফিলিপিন্স বলুন, তাইওয়ান বলুন, 1 নম্বর ডেফিনেটলি চায়না। এই জায়গাটায় ভারতীয় যে টেক্সটাইল কোম্পানিজগুলো এতদিন পর মানে যেটাকে বলে সুযোগ এসেছে, তাদের নতুন করে বিশ্ব বাজারে নিজেদের চেনাবার সুযোগ এসেছে। কারণ এই সময়টা এই যে টার্মোয়েল সময়টা হয়তো বা সাময়িক হতে পারে, হয়তো বা বিজনেস ডিসরাপশন হতে পারে, হয়তো বা লজিস্টিক্সের প্রবলেম হতে পারে, তার সুযোগ ভারতীয় টেক্সটাইল কোম্পানিজগুলো নিতে পারবে কিনা, তারা বাংলাদেশের টেক্সটাইল কোম্পানিজগুলোকে তারা রিপ্লেস করতে পারবে কিনা। তারা ভারতীয় টেক্সটাইল কোম্পানিজগুলো বহু বছর, প্রায় 1.5 যুগের ওপর হয়ে গেল, ভারতীয় টেক্সটাইল কোম্পানিজগুলো তাদের কিন্তু এখনও সেই অর্থে মেলে ধরতে পারেনি। হ্যাঁ, আপনারা ডেফিনেটলি বলবেন যে টেক্সটাইল কোম্পানিজগুলোতে গত 1 বছরে দারুণ র্যালি হয়েছে, কিন্তু সেইগুলো ডেফিনেটলি ভারতের অন্য যে সেক্টরসগুলো রয়েছে সেই সেক্টরসগুলোর তুলনায় কিন্তু বলা যেতে পারে তেমন কিন্তু র্যালি করেনি। এছাড়া আর যেটা বলার প্রয়োজন রয়েছে যে এখন যেটা দাঁড়াচ্ছে, যে জায়গায় অর্থাৎ যে বিশ্বের যেসব জায়গায় ভারতীয় কোম্পানিগুলোর ফুটপ্রিন্টস রয়েছে বা যেটাকে বলে ইমপ্রেশনস রয়েছে বা তাদের পণ্য সেই সব দেশে যেটাকে বলে এক্সপোর্ট করা হয়, সেই দেশে যদি প্রবলেম তৈরি হয় তাহলে কিন্তু ভারতীয় এক্সপোর্ট করা কোম্পানিগুলোর ক্ষেত্রে বড় সমস্যার সৃষ্টি হয়। অলরেডি আমরা দেখেছি, যেমন ইম্পোর্টের ক্ষেত্রে সত্যি, এক্সপোর্টের ক্ষেত্রে সত্যি। ইম্পোর্টের ক্ষেত্রে যেমন ইউক্রেনে যখন সমস্যা শুরু হলো, তখন ইউক্রেন থেকে সূর্যমুখী তেল আসতো, সেই সূর্যমুখী তেলের আসার পরিমাণ যখন বিশাল পরিমাণ কমে যায়, তার ফলে কিন্তু ভারতের এফএমসিজি কোম্পানিজগুলোর ওপর কিন্তু চাপ পড়েছিল, তাদের প্রফিটেবিলিটি কিন্তু তাদের অ্যাফেক্টেড হয়েছিল। এইবার চলে যাই হচ্ছে যে ইরানেও বহু ভারতীয় কোম্পানিজ তারা কাজ করে, এবং ইসরায়েল এবং ইরানের যে ক্রমাগত দ্বন্দ্ব চলেছে তার ফলে ভারতীয় কোম্পানিজগুলো কিন্তু আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্ষেত্রে বলে নেওয়া ভালো, কি ইসরায়েল কি ইরান, এই দুটো দেশে আদানি, রিলায়েন্স, টাটা গ্রুপের মতন কোম্পানিজ, অ্যাপোলো টায়ার্সের মতন কোম্পানিজের কিন্তু উপস্থিতি রয়েছে। ফলে দুই দেশ যত দ্বন্দ্বে মেতে উঠবে তত আমাদের দেশের কোম্পানিগুলোর ক্ষেত্রে অসুবিধা। অলরেডি আমেরিকা ইরানের কাছে যে ভারতীয় কোম্পানিগুলো তারা এক্সপোর্ট করে, সেখানে কারখানা করে, এর ফলে ভারতীয় এই কোম্পানিগুলো অলরেডি আমেরিকার চক্ষুশূল হয়ে রয়েছে। অলরেডি তার রিলায়েন্সকে তারা কশনারি লিস্টে রেখে দিয়েছে, কেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ওপর তারা কড়া নজর রাখছে যে ইরানের মতন তাদের শত্রু দেশে কেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কন্টিনিউয়ালি ইনভেস্ট করে যাচ্ছে। অর্থাৎ এইটা একটা যেটাকে বলে জিওপলিটিক্যাল প্রেশার, সেটা ভারতবর্ষের এই কোম্পানিজগুলোর ওপর রয়েছে। একইভাবে আদানি গ্রুপ ইসরায়েলের হাইফা পোর্টের অধিকাংশটি আদানি পোর্টস তারা কিনে নিয়েছে, ফলে আদানি পোর্টসের ওপর বা আদানি গ্রুপের ওপরও তাদের উপর প্রভূত চাপ রয়েছে, তারা এক্স্যাক্টলি ইসরায়েলে কেন বিনিয়োগ করছে। অর্থাৎ নানা মুনির নানা মত, তাদের নানা ধরনের প্রতিবাদ। ভারতীয় কোম্পানিজগুলো কোথায় বিনিয়োগ করবে সেটা সম্পূর্ণভাবে ভারতীয় কোম্পানিজগুলোর অধিকার রয়েছে, তাদের বিশ্বের অন্য দেশগুলো চোখ রাঙানি ভারতবর্ষ যে বর্তমানে উপেক্ষা করতে পারছে সেটা কিন্তু একটা বড় ব্যাপার। কারণ অলরেডি যেটা আপনারা জানেন যে আমেরিকার সবাইকে তারা সবসময় হুঁশিয়ারি দিয়েই চলে যে এই দেশে তোমরা বিনিয়োগ করতে পারবে না, ওই দেশে তোমরা বিনিয়োগ করতে পারবে না। এইটা একটা মেজর প্রবলেম ডেফিনেটলি, তবে আমরা অবভিয়াসলি এটা ওভারকাম করার চেষ্টা করব ভবিষ্যতে। তবে এই মুহূর্তে যেটা দাঁড়াচ্ছে, যেটার উপর আমাদের ফোকাস করতে হবে, সেটা হচ্ছে প্লিজ শান্ত থাকুন। এই মুহূর্তে শান্ত থাকার অনেক কারণ রয়েছে, সেই কারণগুলো প্রথমে আলোচনা করে নেওয়া দরকার। 1 নম্বর, ভারতের জিডিপি কি কনসিস্টেন্টলি বাড়ছে? উত্তর হচ্ছে 1। ভারতীয় ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল আউটপুট কি খুব খারাপ অবস্থা? উত্তর হচ্ছে না। ভারতীয় ইনফ্লেশন, সেটা সিপিআই বলুন বা ডাব্লিউপিআই বলুন, সেই ইনফ্লেশন কি হাতের বাইরে চলে গেছে? উত্তর হচ্ছে না।
আরবিআই নতুন করে কি তারা ইন্টারেস্ট রেট হাইক করার কথা বলছে? উত্তর হচ্ছে না। ভারতবর্ষের সঙ্গে মানে বিশ্বের অধিকাংশ দেশের সম্পর্ক কি ভালো রয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। ভারতবর্ষ জিওপলিটিক্যালি কি একটা স্টেবল দেশ? উত্তর হচ্ছে হ্যাঁ। অর্থাৎ ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে, সমস্ত যদি বাদও দিই, ভারতবর্ষের সবচেয়ে বড় শক্তি তার কিন্তু 140 কোটি, আবার রিটারেট করছি, 140 কোটি মানুষ। সেই 140 কোটি মানুষ যেটাকে বলা হয় হিউম্যান রিসোর্সেস, সেই হিউম্যান রিসোর্স কিন্তু ভারতবর্ষের বিপুল পরিমাণ রয়েছে। এবং ভারতবর্ষে যে পার্সেন্টেজে যুবা রয়েছে, যুব সম্প্রদায় রয়েছে, নারী পুরুষ নির্বিশেষে, তারা সবাই কিন্তু এমন একটা সময়ের মধ্যে রয়েছে, সময়কালে রয়েছে যে সামনের 20 বছর ভারতবর্ষ গোটা বিশ্বের ওপর রাজত্ব করার ক্ষমতা রাখে। অনেক মানুষ ডেফিনেটলি ক্রিটিসাইজ করেন ভারতবর্ষকে, এই বলে যে আমাদের থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে কি লাভ, আমাদের কিন্তু যেটা হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি তো কিছুই নেই। উত্তর হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি ডেফিনেটলি আমরা অনেক পিছিয়ে রয়েছি, কিন্তু কখনো এটা কেউ কল্পনা করেন না যে 1947-এর আগে ভারতবর্ষ থেকে আজকের মুদ্রায় যে কয়েক ট্রিলিয়ন পাউন্ড যেটা ব্রিটিশার্সরা নিয়েছিল, সেইটার আমরা যেটাকে বলা হয় সেটা আমরা এখনো কিন্তু সেটা ভুগে চলেছি। সেইটা 1947 থেকে এখনো অবধি আমরা গুনেগার দিয়ে চলেছি। আমাদের দেশ থেকে যে বিপুল পরিমাণ সম্পদ বিদেশিরা নিয়ে গেছে, আমরা ডেফিনেটলি যতদিন ভারতের এই শক্তিশালী হিউম্যান রিসোর্স ক্যাপাবিলিটি থাকবে, ভারতবর্ষ ডেফিনেটলি ডেভেলপ করবে। পারচেজিং পাওয়ার প্যারিটিতেও ভারতবর্ষ ডেভেলপ করছে, আমাদের সময় লাগবে। আমরা জানি যে এরকম ভারতবর্ষে একটা না তিনটে অর্থনীতি রয়েছে, ইন্ডিয়া 1, ইন্ডিয়া 2, ইন্ডিয়া 3, কিন্তু আজকের যুগে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়া 3 যত টেকনোলজিক্যালি ইভলভ করবে, যত গ্রামে গ্রামে ইন্টারনেট পৌঁছে যাবে, যত মানুষ ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যেখানেই বসে থাকুন না কেন, ভারতবর্ষের অত্যন্ত প্রত্যন্ত গ্রামে বসে থেকেও কিন্তু তিনি সমস্ত কিছুর ব্যাপারে অ্যাওয়্যার হতে পারবেন। এখন সেই দিন চলে এসেছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ক্রিটিসাইজ মানুষ করতেই পারেন, নিজের দেশকে মানুষ ডেফিনেটলি করতেই পারেন, কিন্তু অযাচিত ক্রিটিসিজম করাটা মনে হয় না কোনো দেশের পক্ষেই বা কোনো জনসাধারণের পক্ষে কাম্য। ভারতবর্ষ ইভলভ করবে। আরেকটা জিনিস বুঝতে হবে, ভারতবর্ষ 140 কোটি দেশের মানে তাতে 140 কোটি মানুষ বসবাস করে। ইউরোপীয় দেশগুলো তুলনা করতে গিয়ে প্রথম কথা ভাববেন যে ইউরোপীয় দেশে কতগুলো কলোনিয়াল দেশ ছিল। বেলজিয়াম থেকে শুরু করে হল্যান্ড বা নেদারল্যান্ডস যাই বলুন না কেন, এই নামগুলো করছি, এরা গোটা বিশ্ব জুড়ে যে কত লক্ষাধিক মানুষ হত্যা করেছে, কত লক্ষাধিক কোটি অর্থ সোনা আমাদের দেশ, বিশ্বের অন্যান্য দেশ, আফ্রিকা বলুন, সমস্ত কলোনাইজ দেশগুলো থেকে সমস্ত নিয়ে চলে গেছে, তার একটা হিসেব করবেন। বেলজিয়াম একটা কলোনিয়াল কান্ট্রি ছিল, তাদের মাইন্ডসেটটা কলোনিয়াল ছিল। ইতিহাস পড়ে নেবেন দয়া করে যদি প্রয়োজন হয়। 2 নম্বর হচ্ছে গ্রেট ব্রিটেন, 3 নম্বর হচ্ছে জার্মানি, তারপর হচ্ছে ডেফিনেটলি হল্যান্ড বা আয়ারল্যান্ড, স্পেন, পর্তুগাল। গোটা ইউরোপে খুব কম এমন দেশ ছিল যারা এই কলোনিয়ালিজমের যারা পরকাষ্ঠা ছিল না। সুতরাং এবং আরেকটা যেটা ঘটনা, যে ইউরোপের এই যে বিভিন্ন দেশগুলো রয়েছে, এই ইউরোপের বিভিন্ন দেশগুলো কিন্তু যেটা করেছে, তারা বহরে ছোট, তাদের জনসংখ্যা ছোট, সুতরাং তাদের পক্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে তারা ছোট জনসংখ্যা, ছোট দেশে কিন্তু তাদের যেটাকে বলা হয় অর্থনীতি ম্যানেজ করাটা, তাদের সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্কটা, সেটা হচ্ছে তাদের সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্কটাকে মেনটেন করাটা যতটা ইজি হয়, ততটা কিন্তু ভারতবর্ষ বা বিশাল জনসংখ্যাওয়ালা দেশগুলোর পক্ষে কিন্তু ভীষণ ভীষণ ডিফিকাল্ট। ফলে আমাদের যেটা বুঝতে হবে যে ভারতবর্ষ সময় নেবে, ভারতবর্ষ ইভলভ করবে, ভারতবর্ষ ইমার্জ করবে, কিন্তু তার সময় লাগবে, তাকে কিন্তু একটু সময় দিতে হবে।
সব ছেড়ে যাই আমরা বলি না কেন, আমাদের মোদ্দা কথা আমাদের নিজেদের যদি ফিনান্সিয়ালি সিকিওর করতে হয়, আমাদের যদি মার্কেট ভোলেটিলিটিকে সহ্য করতে হয়। বাই দ্য ওয়ে, আজকে বলে নেওয়া দরকার যে আজকে যে ভোলেটিলিটি ছিল সেটা 33.39% বৃদ্ধি পেয়েছে, 31.2-এ এসে আজকে বন্ধ হয়েছে ভারতের ভোলেটিলিটি ইন্ডেক্স। অর্থাৎ এই রকমের ভোলেটিলিটিতে ট্রেডার্সদের পক্ষে লাভ করা লিটারালি বা কার্যত ভীষণ ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় এই লেভেলে ভোলেটিলিটিতে। এটা গেল 1 নম্বর। সুতরাং ট্রেডার্সদের পক্ষে সবচেয়ে বড় যেটা শত্রু সেটা কিন্তু এই ভোলেটিলিটি। ট্রেডার্সরা সাধারণত সেই ধরনের মার্কেটে সফল হন যেখানে সাধারণত একমুখী একটা ডিরেকশন থাকে, সেটা নিচের দিকে হতে পারে বা সেটা উপরের দিকে মানে সেটা সামনের দিকে হতে পারে, যাই বলুন না কেন ট্রেডার্সদের ক্ষেত্রে সেইটা কিন্তু অনেকটাই সুবিধাজনক হয়। আর বিনিয়োগকারীদের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে, দেখুন যে স্টকসগুলো এক্সপেন্সিভ থাকে, যাদের বাজার দর চড়া থাকে, সেই স্টকসগুলোতে যদি কারেকশনস আসে তাহলে কিন্তু সেটা তাদের জন্যেই মঙ্গল। কারণ উদ্দেশ্যটা যদি আপনাদের হয় যে আপনারা দীর্ঘমেয়াদী ওয়েলথ ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু এখন যদি চরচর করে সমস্ত শেয়ারের দাম বৃদ্ধি পেয়ে যায় তাহলে ভবিষ্যতে সেই অত্যাধিক দামি শেয়ার সেটা ভবিষ্যতে বিশাল কিছু ওয়েলথ ক্রিয়েট করে দেবে বিনিয়োগকারীদের, এমন পসিবিলিটি কিন্তু কম। ফলে মাইন্ডসেট এমন একটা থাকতে হবে যে যদি কিছু কারেকশনস খুব ভালো কোম্পানি যাদের বাজার দর এই মুহূর্তে চড়া রয়েছে তাতে যদি কিছু 8-10% কারেকশন আসে, সেটা আখেরে কিন্তু বিনিয়োগকারীদের জন্যই ভালো। এবং তারপর খুব স্বাভাবিকভাবে এছাড়া ডেফিনেটলি মানুষ অবশ্যই অপরচুনিটিস খোঁজেন। এরকম মার্কেটেও ডেফিনেটলি কোম্পানিজ থাকবে যারা প্রত্যাশা ছাপিয়ে খুব ভালো রেজাল্ট করবে, এমনও কিছু হয়তো খুব বেশি থাকবে না, কিন্তু এমন কিছু পকেটসও থাকবে যেখানে কোম্পানিজগুলো রিলেটিভলি আন্ডার ভ্যালুড। এই আন্ডার ভ্যালুড কোম্পানিগুলো খুঁজে বের করাই কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে নিতে হবে, অর্থাৎ যে কোম্পানিগুলো খুব ভালো মাপের কোম্পানি কিন্তু বেশ কিছুটা কারেকশনস হয়েছে, এই ধরনের কোম্পানিজগুলো যদি আমরা খুঁজে পাই তাহলে আখেরে ভবিষ্যতে সম্পদ সৃষ্টি করা কিন্তু আমাদের পক্ষে সহজতর হবে। এইটা আজকের এখানে শেষ করব। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে দিই, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, এটা বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্যই করা। এখানে কোনোভাবেই শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেয়া হয় না, এইটুকুনি কিন্তু বলে দিলাম। সুতরাং কখনোই আমার আলোচিত কোনো শেয়ারকে যদি আপনারা রিকমেন্ডেশন হিসাবে নিয়ে থাকেন সেটা কিন্তু আপনি আখেরে নিজের ক্ষতি করবেন। প্লিজ, আমি কেবলমাত্র ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, শেয়ার সম্বন্ধে বোঝার চেষ্টা করি কেন উঠছে বা কেন নামছে, ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইভেন্টসগুলোর প্রভাব কি ভারতীয় শেয়ার বাজারের উপর, সেটারই কিন্তু আমাদের কাজ। এটা গেল একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। হচ্ছে যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করলাম সেই কোম্পানিজগুলোতে আমার বা আমার পরিবারের ব্যক্তিগতভাবে কিন্তু কোনো হোল্ডিং নেই। তবে ভবিষ্যতে যদি কখনো এই কোম্পানিগুলোতে কোনো স্টেক নিই বা তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি নিয়ে দিয়ে কিন্তু সেই স্টেক কিনতে পারবো না। আজকের জন্য নমস্কার, টেনশন নেবেন না, এটা সাময়িক হতে পারে। এই ধরনের কারেকশন বিনিয়োগকারীদের জন্য, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য অবশ্যই হেলদি। ভারতীয় অর্থনীতি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, বিশ্ব বাজারও মারাত্মক কোনো টার্মিনাল ইকোনমিক প্রবলেমসের মধ্যে দিয়ে যাচ্ছে না। এগুলো নিজার এফেক্ট হিসাবেই আমাদের ধরতে হবে এবং আমাদের অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমাদের ডেফিনেটলি মার্কেট একটা না একাধিক এন্ট্রি পয়েন্টস কিন্তু দেবে। আজকের জন্য নমস্কার।